আমার স্ক্রিনটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানো। হ্যাঁ, কমেন্ট করে জানো ভাইয়া। নাইমউদ্দিন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। হ্যাঁ, সিফাত রাকিব, হ্যাঁ রাকিব, ঠিক আছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা রাকিব, রাকিব মেবি হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাসে জয়েন করতেছো। আচ্ছা, হ্যাঁ তিশা, হ্যাঁ তিশা, ওয়ালাইকুম আসসালাম। আমি ভাবতেছিলাম তিশা পায় কি না পায় না, কারণ হচ্ছে গত ক্লাসে তিশা পাও নাই। ঠিক আছে, সব ঠিক আছে, অল ডান। তাহলে আমরা শুরু করে দিতে পারি। হ্যাঁ কণা আছে, ঠিক আছে, ওকে 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 ভাই। আচ্ছা, আজকের টপিকটা আমি আমি সবসময় টপিক আগে বলে দিই, কিন্তু গত 2 দিন ধরে হচ্ছে খুব বেশি ব্যস্ততার কারণে আমি টপিকগুলো তোমাদেরকে আগে বলে দিতে পারি নাই। তো আজকে আমাদের বাংলা ক্লাস, এই বাংলা ক্লাসের টপিক হচ্ছে প্রকৃতি প্রত্যয়। আর আহ, আর হচ্ছে আমার পথ যে প্রবন্ধটা আছে ওই প্রবন্ধটা, আর সেই অস্ত্র, আহসান হাবীবের সেই অস্ত্র কবিতাটা। এই হচ্ছে 3টা টপিকের উপরে আজকে ক্লাস হবে। ব্যাকরণ পার্টে হচ্ছে শ্রাবণী, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোন আওয়াজ কি প্রথম? আচ্ছা, স্কিন ব্ল্যাক একটু সময়ের জন্য ব্ল্যাক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইয়ারতে পিসিতে একটু প্রবলেম, এজন্য মাঝে মাঝে একটু সময়ের জন্য ব্ল্যাক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। আর পিসি প্রবলেম মানে হচ্ছে পিসির উপর খুব বেশি প্রেশার যায় তো ইদানিং, তো এই জন্য হচ্ছে একটু এরকম হয়। আচ্ছা আচ্ছা, প্রকৃতি প্রত্যয়। আচ্ছা, আমরা ইংলিশে সাফিক্স প্রিফিক্স পড়ছি না? তো প্রিফিক্স মানে কি, যেটা পূর্বে থাকে, আর সাফিক্স মানে হচ্ছে যেটা শেষের দিকে থাকে, এটাকে বলা হচ্ছে সাফিক্স। এই যে দেখো, আমি একটা একটা উদাহরণ নেই। হ্যাঁ, দেখো এখানে যে উদাহরণটা নিলাম, ধার্মিক। এই ধার্মিক শব্দটাকে আমরা ভাঙলে, হ্যাঁ ভাঙলে আমরা 2টা জিনিস পাই। ধার্মিক শব্দটাকে ভাঙলে আমরা 2টা জিনিস পাবো। দেখো, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে ইক। ধার্মিককে ভাঙলে আমরা 2টা জিনিস পাবো, ধর্ম এবং ইক। আচ্ছা, আহ, এখানে এই যে শুরুর দিকে যেটা আছে, পূর্বে যেটা আছে, এটাকে বলবো আমরা প্রকৃতি, আর শেষে যেটা আছে এটাকে বলবো আমরা হচ্ছে প্রত্যয়। একটা শব্দকে ভেঙে 2 টুকরা করে দেন, শুরুতে যেটা থাকবে এটা প্রকৃতি, আর শেষে যেটা থাকবে এটা হচ্ছে প্রত্যয়। ইংলিশে এটাকে বলা হচ্ছে, এই শুরুরটাকে অর্থাৎ প্রকৃতিকে বলা হয় প্রিফিক্স, আর শেষেরটাকে বলা হয় হচ্ছে সাফিক্স। হুম, এই হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্স, অর্থাৎ প্রকৃতি আর প্রত্যয়। বাংলাতে এটাকে হচ্ছে প্রকৃতি বলা হয়, শুরুটাকে প্রকৃতি বলা হয়, আর শেষটাকে হচ্ছে প্রত্যয় বলা হয়। এটা আমরা সবাই জানি, খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা, প্রকৃতি আর প্রত্যয়, হ্যাঁ। আচ্ছা, এখন আসো আমরা আরেকটু বিশ্লেষণ করে বলি। এই যে দেখো, একটু বড় করে দিই এটাকে। হুম, এই পাশে একটা হচ্ছে মূল শব্দ, মূল, আর এটা হচ্ছে এক্সট্রা। মূল, মূল শব্দটা, মূল শব্দ, এই ধার্মিক যে শব্দটা, এটা আর মূল শব্দটা কোনটা? মূল শব্দ হচ্ছে ধর্ম। ধর্ম থেকেই কিন্তু এই ধার্মিকটা এসেছে। আর এই যে সাথে যে ইকটা আছে, এটা হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, এই ইকের কোনো অর্থ নাই। ইকের কোনো অর্থ আছে? ইক দিয়ে আমরা কোনো কিছু বুঝতে পারি না। প্রত্যয়ের কোনো অর্থ নাই, প্রত্যয় দিয়ে আমরা কোনো কিছু বুঝতে পারি না। তারপরে দেখো এই যে শীতল, শীতল, এই শীতল শব্দটা মূলত আসছে শীত শব্দ থেকে, শীত থেকে শীতল আসছে। তো এখানে শীতের একটা অর্থ আছে, শীত বললাম আমরা বুঝতে পারি যে খুবই ঠান্ডা একটা জিনিস, কিন্তু এই যে ল আছে, লর কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। দৈনিক,
দৈনিক শব্দটার মূল শব্দটা কি? দৈনিক শব্দটার মূল শব্দটা ছিল হচ্ছে এই দিন। দিন হচ্ছে দৈনিক শব্দটার মূল শব্দ। আর এই এক্সট্রা যেটা আছে এটা হচ্ছে এটার কোনো অর্থ নাই, এটা এক্সট্রা সাফিক্স হিসেবে যুক্ত হয়েছে। এই শীত, শীত শব্দটার একটা অর্থ, যে শীত বললে আমরা কি বুঝতে পারি? খুব ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, আবার শীতকে যদি আমরা বলি যে শীতল, তাহলে একটা অবস্থা বুঝতে পারি, এটা বস্তুর একটা অবস্থা। বস্তুটা যে ঠান্ডা শীতল হয়ে আছে, এটা একটা অবস্থা বুঝতে পারি। তারপর আমরা ধর্ম বললে হচ্ছে আমরা একটা ধর্ম মিন করি, যে কোনো একটা ধর্ম, সেটা হোক ইসলাম ধর্ম, হোক হিন্দু ধর্ম, হোক হচ্ছে খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্ম একটা ধর্ম। হ্যাঁ, আর যদি ধার্মিক বলি দেন তাহলে হচ্ছে আমরা কি বুঝতে পারি? ধার্মিক শব্দটা কিন্তু মূলত এই ধর্ম থেকে এসেছে। এই ধর্মের সাথে হচ্ছে একটা ইক লাগাই দেওয়ার কারণে এটা ধার্মিক হয়ে গেছে। ধার্মিক বললে আমরা কি বুঝতে পারি? যে হচ্ছে ধর্ম খুব বেশি পালন করে, ধর্মকে খুব বেশি মানে, তাদেরকে আমরা হচ্ছে ওনাদেরকে আমরা কি বলি? ধার্মিক বলি। ওনাদেরকে আমরা ধার্মিক বলি। আচ্ছা, তো আমি জাস্ট এখানে তোমাদেরকে সাথে তোমাদেরকে এটা পরিচয় করে দিতে যাচ্ছি যে এই যে মূল শব্দ আর এক্সট্রা, এক্সট্রাটা হচ্ছে প্রত্যয় আর মূল শব্দটা হচ্ছে প্রকৃতি। তো এখানে আবার এই যে প্রকৃতি, প্রকৃতি প্রত্যয়, এই যে প্রকৃতিটা আছে, প্রকৃতিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রকৃতিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে? এই যে দেখো এখানে লিখলাম প্রকৃতি দুই প্রকার। প্রকৃতির প্রকারভেদ আছে। প্রকৃতি হচ্ছে কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে নাম প্রকৃতি, আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এই দুইটা, একটা নাম প্রকৃতি। নাম প্রকৃতি বলতে কি মানে কোনো কিছু নাম থাকবে শুরুতে? না, সে কোনো কিছু নাম থাকবে এই ধরনের সংজ্ঞা দিয়ে আমরা কোনোদিন নাম প্রকৃতি আমরা বুঝতে পারবো না। ক্রিয়া প্রকৃতি কি মানে কোনো কিছু কর্তা থাকবে শুরুতে, এই সংজ্ঞা দিয়ে আমরা কোনোদিন ক্রিয়া প্রকৃতি বের করতে পারবো না। এগুলো বইতে দেওয়া থাকে, বই হচ্ছে এরকম সংজ্ঞা থাকে, বাট আমরা হচ্ছে এই সংজ্ঞা বইয়ের মতো যদি সংজ্ঞা ইউজ করি দেন হচ্ছে আমরা কখনোই নাম প্রকৃতি কোনটা, ক্রিয়া প্রকৃতি কোনটা, এটা বের করতে পারবো না। এখন কিভাবে বের করতে পারবো? আচ্ছা, এই বের করার জন্য আমি তোমাদেরকে আগে ক্রিয়া প্রকৃতিটা নিয়ে কথা বলি। ক্রিয়া প্রকৃতি দেখো, ক্রিয়া প্রকৃতিতে আমি দুইটা উদাহরণ দিছি। একটা হচ্ছে কর্তব্য। কর্তব্যকে ভাঙলে কি হয়? এই যে প্রকৃতিটা কি? ক্রি যোগ তব্য। হ্যাঁ, আবার একটা হচ্ছে শ্রবণ। শ্রবণ এটা হচ্ছে যদি ভেঙে ফেলি তাহলে কি শুরুতে কি হয়? শ্রু যোগ অনট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, এখানে প্রকৃতি কোনটা? এই যে এটা প্রকৃতি। এই প্রকৃতিটা ক্রি, ক্রি দিয়ে তোমরা কি বুঝতে পারো? বুঝো? কোন কিছু বুঝতে পারো? না, কোনো কিছু বুঝতে পারো না, কোনো কিছু বোঝা যায় না। শ্রবণ, শ্রবণের শ্রু দিয়ে কি বোঝা যায়? কোনো কিছু বোঝা যায় শ্রু দিয়ে? না, শ্রু দিয়ে হচ্ছে কোনো কিছু বোঝা যায় না। তারপর যদি তুমি আমি আরো লিখি, লিখলাম আমি যে ধর্ম, এটাকে আমি ভেঙে ফেললাম। ধর্মকে যদি আমি ভেঙে ফেলি, আমি ভেঙে দেখাই তোমাদেরকে। সরি, আমি হচ্ছে এই যে দেখো ধর্ম, ধর্মকে ভাঙলে কি হয় জানো? ধর্মকে ভাঙলে আমরা পাবো ধৃ যোগ ম। আচ্ছা, এখানে এই ধৃ বললে কোনো কিছু বুঝতে পারো? তোমরা কিছু বুঝতে পারো যে ধৃ অর্থ কি? ধৃর কোনো অর্থ বুঝতে পারো তোমরা? না, কোনো কিছু বুঝতে পারো না। এটা একটা অর্থ আছে, কিন্তু এই অর্থটা লুকায়িত আছে, আমরা দেখলেই বুঝতে পারি না। এটার অর্থটা কি আমরা দেখলেই বুঝতে পারি না। যখন আমরা কোনো কিছুর অর্থ দেখলেই আমরা বুঝতে পারবো না, তখন বুঝবো যে এটা ক্রিয়া প্রকৃতি। এই যে কর্তব্যর ক্রি, ক্রি মানে কি আমরা বুঝি না। শ্রবণের শ্রু, শ্রু মানে কি এটা আমরা বুঝি না। তো দেন হচ্ছে ধর্মর ধৃ, ধৃ মানে কি এটা আমরা বুঝি না। তো এই ধরনের যখন আমরা বুঝতে পারবো না, দেন এটা আমরা ধরে নেব যে এটা কি? ক্রিয়া প্রকৃতি। আর নাম প্রকৃতি হচ্ছে বোঝা যায়। কিরকম বোঝা যায় দেখো, এই যে বিবিয়ানা, বিবিয়ানা, হ্যাঁ, এখানে বিবিয়ানার যে বিবিটা আছে না,
বিবি বললে আমরা কি বুঝতে পারি? কারো স্ত্রী বিবি। বিবি মানে কি? স্ত্রী। আমরা বুঝতে পারি না এটা? বিবি দেখলে কিন্তু বুঝতে পারি আমরা। হ্যাঁ, এটাও প্রকৃতি, বাট এটার নাম হচ্ছে কি নাম প্রকৃতি। যেটা বোঝা যায় সেটা নাম প্রকৃতি। আবার বললাম যে জমিদার, জমিদারের এই যে জমি আছে না, জমি, এই যে জমি, জমি বললে আমরা কি বুঝতে পারি? হ্যাঁ, যেটা যে জমি বুঝতে পারি। আচ্ছা দেখি, আগামীকালকে হচ্ছে আমি ডেস্কটপটা একটু রিপেয়ার করার চেষ্টা করব। আজকে অনেক বেশি ঝামেলা করতেছে, অনেকদিন ধরে হচ্ছে ধরতেছি না আসলে। এই ইদানিং হচ্ছে কয়েকটা দিন ধরে আমার খুব কাজের খুব প্রেশার যাচ্ছে। এই প্রেশারের কারণে হচ্ছে কোনো কিছু ঠিকভাবে করতে পারতেছি না। যাই হোক, নাম প্রকৃতি, আমরা জাস্ট নাম প্রকৃতি কিভাবে চিনবো? নাম প্রকৃতির এই যে প্রকৃতিটা আছে, এই যে প্রকৃতি আমরা শুরুতেই দেখছি যে প্রকৃতি কোনটা, শুরুর দিকে যেটা থাকে এটা হচ্ছে প্রকৃতি। নাম প্রকৃতির প্রকৃতিটা দেখলে বোঝা যায় যে এটা কি। বিবিয়ানা, বিবি, বিবি বললে বোঝা যায় যে কারো বউ। আর জমিদার, জমিদার বললে হচ্ছে জমি বললে বোঝা যায় যে হচ্ছে জমিন, মানে হচ্ছে ওই কারো জমি। হ্যাঁ, এই ধরনের বোঝা যায়। যখন বোঝা যাবে এটা হচ্ছে নাম প্রকৃতি। আর যদি বোঝা না যায়, যেমন বোঝা যায় না কেমন, এই যে দেখো, ক্রি বললে আমরা কোনো কিছু বুঝি না, শ্রু বললে আমরা কোনো কিছু বুঝি না, তারপর ধ্রি বললে আমরা কোনো কিছু বুঝি না। এইরকম ভাবে যখন বোঝা না যাবে তখন এটাকে বলবো আমরা ক্রিয়া প্রকৃতি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি কারো সমস্যা আছে বলো তো আমাকে? আমি তোমাদের কমেন্ট নিব, কমেন্ট নিয়ে নিয়ে ক্লাস আগাবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি বলো? দ্রুত কমেন্ট করে জানাও এতটুকু পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছো? যে নাম প্রকৃতির প্রকৃতিটা হচ্ছে দেখলে বোঝা যায় যে এটার অর্থটা কি হইতে পারে, কিন্তু ক্রিয়া প্রকৃতির প্রকৃতিটা দেখলে বোঝা যায় না। ক্রি, শ্রু, ধ্রি এগুলোর অর্থ হচ্ছে বোঝা যায় না। এগুলা যেগুলো বোঝা যায় না এগুলো ক্রিয়া প্রকৃতি, আর যেগুলো দেখলে বোঝা যায় এগুলো হচ্ছে নাম প্রকৃতি। আচ্ছা, যে তিশা বলতেছে ক্লিয়ার, তাহলে বুঝতে পারছো। দেখি বাকিদের ক্লিয়ার কিনা। 2 নম্বরটা আবার, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এই যে এভাবে বলবা যে যারা হচ্ছে বুঝতে না পারবা তারা হচ্ছে ভাইকে বলবা। এখানে বললে কোনো প্রবলেম নাই, বললে ভাইয়া আবার বোঝাই দেব। এখানে বললে হচ্ছে কোনো সমস্যা নাই। ভাইয়া তোমাকে দেখতেও পাচ্ছি না, তোমার লজ্জা পাওয়ার কিছুই নাই। আবার দুটাই, আচ্ছা দুটাই দুটাই, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি আবার বোঝাই দিচ্ছি। হ্যাঁ, দেখো, প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, আমরা প্রকৃতি চিনছি তো কোনটা? প্রকৃতি হচ্ছে শুরুরটা, শুরুরটা হচ্ছে প্রকৃতি। আর যে এক্সট্রাটা থাকে এই এক্সট্রাটা হচ্ছে কি প্রত্যয়। এক্সট্রাটা হচ্ছে প্রত্যয়, মানে শুরুর দিকে যেটা থাকে প্রিফিক্স, প্রিফিক্সটা হচ্ছে প্রকৃতি। আর শেষে যেটা থাকে এই যে সাফিক্স, সাফিক্সটা হচ্ছে প্রত্যয়। তো আমরা যখন ক্রিয়া প্রকৃতি দেখব, তো ক্রিয়া প্রকৃতিটা কি করব আমরা? ক্রিয়া প্রকৃতির এই যে প্রকৃতি, কর্তব্য, কর্তব্যের প্রকৃতি কোনটা? প্রকৃতি হচ্ছে ক্রি। ক্রি বললে আমরা ক্রির কোনো অর্থ বুঝি না। শ্রবণ, শ্রবণের প্রকৃতি কোনটা? প্রকৃতি হচ্ছে শ্রু। শ্রু বললে এটার আমরা কোনো অর্থ বুঝি না। ধর্ম, ধর্মের প্রকৃতি হচ্ছে ধ্রি, ধ্রি। আর মটা হচ্ছে কি প্রত্যয়। তো এই ধর্মর ধ্রি বললে আমরা কোনো কিছু হচ্ছে বুঝতে পারি না। কিন্তু অপর দিকে হচ্ছে আমরা যদি নাম প্রকৃতির দিকে যাই তাহলে নাম প্রকৃতি বুঝতে পারি। বিবিয়ানা, বিবিয়ানার বিবিটা হচ্ছে প্রকৃতি, কিন্তু হচ্ছে বিবিয়ানার বিবি বললে আমরা বুঝতে পারি যে বিবির অর্থটা বুঝতে পারি, যে বিবি অর্থ মানে কি বউ, এই অর্থ বুঝতে পারি, কিন্তু ক্রিয়া প্রকৃতিতে অর্থ বুঝতে পারি না। হ্যাঁ, জমিদার, জমিদারের জমিটা হচ্ছে প্রকৃতি। হ্যাঁ, জমি বললে আমরা বুঝতে পারি যে জিনিসটা কি জমি। এটা হচ্ছে নাম প্রকৃতি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে হচ্ছে এই একটা সিস্টেম দিলাম যে আমরা এভাবে হচ্ছে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে কি এটা ক্রিয়া প্রকৃতি, এটা নাম প্রকৃতি। আমরা একটা সিস্টেম দিলাম, এভাবে হচ্ছে বুঝতে পারি। হ্যাঁ, এখন তোমাদেরকে হচ্ছে আমি আরেকটা বলবো যে, হ্যাঁ
আমরা যখন হ্যাঁ, আমরা যখন এই যে দাঁড়াও, আচ্ছা, এই যে প্রকৃতি প্রকৃতি দুইটা প্রকার ভেদ আমরা বুঝলাম, যে হচ্ছে নাম প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি বুঝলাম। তো আমি বলছি যে এখানে শুরুটা হচ্ছে বোঝা যায় না, প্রকৃতিটা বোঝা যায় না যে প্রকৃতিতে কি লেখা আছে, এই জন্য এটা প্রকৃতি। হ্যাঁ, এছাড়াও হচ্ছে আরেকটা সিস্টেম আছে, আরেকটা সিস্টেম হচ্ছে আবার কিছু কিছু জিনিস আছে যে এটা ক্রিয়া প্রকৃতি কিন্তু বোঝা যায়। যেমন দেখো, নাচ যোগ অন ইকুয়াল টু নাচন। দেখো, এই যে নাচ বললে কি আমরা এটা বুঝতে পারি না? এটা অবশ্যই বুঝতে পারি। তো এটা কি নাম প্রকৃতি হবে না এটা ক্রিয়া প্রকৃতি? এখন বলবা যে ভাইয়া এখন তো ঝামেলা লাগাই ফেলছেন, এতক্ষণ তো খুবই ইজি ছিল যে আমরা যেটা বুঝতে পারবো সেটা নাম প্রকৃতি, আর যেটা বুঝতে পারবো না সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, এখানে এটা এটা বোঝার আর একটা টেকনিক হচ্ছে, এই যে নাচ, এই নাচটাকে তুমি তুই তুকারি করে প্রশ্ন করো, তুই তুকারি করে বলো তুই নাচ, তাহলে খুব মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে, তুই নাচ। তারপর বললাম লেখ যোগ অক ইকুয়াল টু লেখক। লেখক, হ্যাঁ। এখানে দেখো, এটা আমরা ক্রিয়া প্রকৃতি নাকি নাম প্রকৃতি এটা বুঝবো কেমনে আমরা? এই যে দেখো, লেখ বললে হচ্ছে একটা জিনিস বোঝা যায় যে লেখার কথা বলতেছে। তো এটা হচ্ছে কি হবে? এটা আমরা একটু আগে বলছি যে যদি বোঝা যায় সেটা নাম প্রকৃতি। হ্যাঁ, কিন্তু ভাইয়া ক্রিয়া প্রকৃতি চেনার হচ্ছে দুইটা উপায়, একটা হচ্ছে বোঝা যাবে না, আর একটা হচ্ছে ক্রিয়াটাকে, এই যে প্রকৃতিটাকে তুই তুকারি করে বলা যাবে। যেমন বললাম যে আমি তুই লেখ, তুই নাচ, পড়ন্ত, পর যোগ অন্ত, তুই পড়। তারপর বললাম হচ্ছে ডাকাইত, ডাক যোগ আইত, তুই ডাক। এই ধরনের বলা যায়। কিন্তু তুমি এই যে নাম প্রকৃতিটাকে বলতে পারবা যে বিবিয়ানা, তুই বিবি, ওইটাকে তুই তুকারি করে বললে কি এটা এটা মানে খাটে জিনিসটা? মিলে না? মিলে না। তুই জমি, মিলে? মিলে না। কিন্তু যদি বলো তুই নাচ, তুই লেখ, তারপর আরো কিছু এক্সাম্পল দিলে, যেমন বললাম যে পড়ন্ত, পড়ন্ত হচ্ছে পর যোগ অন্ত। পর যোগ অন্ত ইকুয়াল টু হচ্ছে পড়ন্ত। পর যোগ অন্ত হচ্ছে পড়ন্ত। এখানে হচ্ছে দেখো, এখানে যে প্রকৃতিটা আছে, এই যে প্রকৃতি পর, এই পরটাকে তুমি তুই তুকারি করে বলো তো, তাহলে দেখো খুব সুন্দর করে মিলে যাবে। তুই পর, খুব সুন্দর করে মিলে যাচ্ছে না? হুম। তো আমরা পাইলাম যে ক্রিয়াটাকে অর্থাৎ প্রকৃতিটাকে, প্রকৃতিটাকে যদি প্রকৃতিটা, এই শুরুটা, এই যে প্রকৃতিটা, এই যে শুরুতে যা যা আছে সব প্রকৃতি। হ্যাঁ, এই যে লেখ, নাচ, শুরুটা প্রকৃতি, প্রকৃতিটাকে যদি আমরা তুই তুকা, খাতায় লিখে ফেলো, প্রকৃতিকে তুই তুকারি বললে যদি মিলে যায় তাহলে সেটা ক্রিয়া প্রকৃতি, প্রকৃতিকে তুই তুকারি করে বললে যদি মিলে যায় তাহলে সেটা ক্রিয়া প্রকৃতি। এগুলো কিন্তু কোনো বইতে নাই, কারণ এই সমস্ত জিনিস হচ্ছে বইতে বইতে দেওয়া থাকবে না। তুই বিবিয়ানা বলা তো যাচ্ছে, আচ্ছা তুই বিবিয়ানা বলা তো যাচ্ছে। শোনো, তুই
বিবি আনা না, শুধুমাত্র প্রকৃতিটাকে বলো, তুই বিবি, শুধুমাত্র প্রকৃতি। আমরা কিন্তু এটা আনাটা হচ্ছে কি প্রত্যয়, আমরা প্রত্যয় নিয়ে কথা বলতেছি না জাহেদ, আমরা হচ্ছে প্রত্যয় নিয়ে কথা বলতেছি না। এখানে দেখো প্রকৃতি, হ্যাঁ তুই জমিদারও তো বলছে না, জমি, শুধু জমিটা বলবা, কারণ আমরা তো যেহেতু এখানে আহ, প্রকৃতিটা বের করব, যে এটা কি নাম প্রকৃতি নাকি ক্রিয়া প্রকৃতি। সবটা না, সবটা শব্দ বলবা না, শুধুমাত্র প্রকৃতিটা বলবা। এই যে প্রকৃতি, বিবি, যে প্রকৃতিটা আছে এই শুধু প্রকৃতিটা বলবা। তারপর জমি, যে প্রকৃতিটা আছে এটা বলবা। এখন বলো তো, তুই বিবি তুই জমি, এখন বলো তো, এখন দেখো মিলে কিনা, দেখো এখন মিলে কিনা, যে তুই বিবি তুই জমি, এই ধরনের। দেখো দেখো এখন মিলে কিনা, যে তুই বিবি তুই জমি এসব বললে মিলে কিনা, দেখো মিলবে না। সবটা না, বিবি আনা, আমি তো সবটা শব্দ তো বলবো না, সবটা শব্দ তো প্রকৃতি প্রত্যয় না। প্রকৃতি প্রত্যয় হচ্ছে যখন এটাকে আমরা ভেঙে ফেলবো, তখন হচ্ছে এটা প্রকৃতি। হ্যাঁ, জুবাইর বলতেছে বিরিয়ানি কবে খাওয়াবেন ওইটা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় দেখো, তারপর বিরিয়ানি খাওয়াবো তোমাদেরকে, ওই যে হাজির বিরিয়ানি খাওয়াবো পুরান ঢাকায় নিয়ে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি হচ্ছে এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে আবার বলি তোমাদেরকে, আরেকটু বুঝাই, তোমাদের বুঝতে হচ্ছে অনেক ঝামেলা লেগে গেছে। হ্যাঁ, শোনো, ফার্স্ট হচ্ছে এই যে ক্রিয়া প্রকৃতিটাকে ধরো, এই ক্রিয়া প্রকৃতিটা, তো প্রকৃতি জিনিসটা কোনটা ভাইয়া? এই যে কর্তব্য, এটা একটা শব্দ, হ্যাঁ এটা একটা শব্দ, এর মধ্যে হচ্ছে প্রকৃতি কোনটা? এই যে ক্রিটা হচ্ছে প্রকৃতি, শ্রবণ এটা একটা শব্দ, শ্রুটা হচ্ছে একটা প্রকৃতি। এখন এই যে ক্রি, শ্রু, তারপরে যে ধর্মের ধ্রি, এগুলা বললে আমরা এগুলোর কোনো অর্থ বুঝি না। অর্থ না বুঝলে সেটা হবে ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতি চেনার আরেকটা নিয়ম হচ্ছে, ক্রিয়া প্রকৃতিটাকে যখন আমরা তুই তুকারি করে বলবো, যদি আমরা বোঝা যায় যে অর্থ যদি বোঝা যায়, অর্থ যদি বোঝা যায় তখন আমরা এটাকে তুই তুই তুকারি করে বলবো, তখন মিলে যাবে। এই যে দেখো, নাচ যোগ অন, নাচন, হ্যাঁ এখানে প্রকৃতি কোনটা? প্রকৃতি হচ্ছে নাচ, কারণ নাচকে আমরা তুই তুকারি করে বলি, তুই নাচ, মিলে যাচ্ছে। এই যে লেখক, লেখকটা দেখো, লেখকের শুরুতে হচ্ছে কি লেখ, হ্যাঁ লেখটাকে আমরা, লেখ যে প্রকৃতিটা, এই প্রকৃতিটাকে আমরা তুই তুকারি করে বলি, তুই লেখ, মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে। হ্যাঁ পড়ন্ত, হ্যাঁ পড়ন্তর, এখানে দেখো পর, পর, পরটাকে যদি আমি আহ, হ্যাঁ মানে তুই দিয়ে হচ্ছে নির্দিষ্ট একটা অর্থ আসতে হবে। বলতে তো সবই পাওয়া যায়, কিন্তু হচ্ছে অর্থ আসতে হবে একটা, হ্যাঁ অর্থ আসতে হবে। হ্যাঁ এগুলো হচ্ছে তুই পর, হ্যাঁ বলা যাবে। কিন্তু এখন দেখো, নাম প্রকৃতির ক্ষেত্রে আমরা বলতে পারবো যে তুই বিবি বললে কি কোনো কিছু, এটা এটা বোঝা যাবে কিছু, এটা খাটবে কথাটা? না, কোনো অর্থই খাটবে না এটা। তারপর হচ্ছে তুই জমি বললে কোনো কিছু বোঝা যাবে? না, কোনো কিছু বোঝা যাবে না। কিন্তু এখানে যদি বলি তুই লেখ, তুই পড়, তুই নাচ, হুম, তাহলে হচ্ছে বোঝা যায় জিনিসগুলো। তো যখন বোঝা যাবে তুই তুকারি করলে, তখন এটা হবে হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর তুই তুকারি করলে যদি বোঝা না যায়, সেটা হচ্ছে নাম প্রকৃতি। আর নাম প্রকৃতির আর এই হচ্ছে নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি। এখন ক্লিয়ার তো? হ্যাঁ, না তুই জমি এটা বলা যায় না ভাইয়া, তুই জমি বললে কোনো অর্থই বোঝা যায়? কোনো অর্থই বোঝা যায় না। বলা তো যাবেই, কিন্তু এটার কোনো অর্থ বোঝা যায় না, তুই জমি বললে এটার কোনো অর্থ বোঝা যায় না। আচ্ছা, কণা যে লাইনটার কথা বলতে ছিলা, এই লাইনটা হচ্ছে আহ, তুই তুকারি করে বললে যদি কোনো অর্থ বোঝা যায় বা মিলে যায়, তুই তুকারি করে বললে যদি কোনো অর্থ বোঝা যায় বা মিলে যায়, তখন সেটা হবে ক্রিয়া প্রকৃতি। এর পাশে এই ইয়াগুলো রেখে রাখো, উদাহরণগুলো রেখে রাখো। নাচ যোগ অন, নাচন, লেখ যোগ অক, লেখক, পর যোগ অন্ত, পড়ন্ত। তারপর হচ্ছে পাশে আবার সুন্দর করে লিখে রাখো, তুই নাচ, তুই লেখ, তুই পড়, এগুলো লিখে রাখো, তাইলে হচ্ছে আর ভুলবা না। ওকে, দেন হচ্ছে আমরা এখন চলে যাই নেক্সটে।
এতক্ষণ কি বললাম? এতক্ষণ হচ্ছে প্রকৃতিটা বুঝলাম, হচ্ছে প্রকৃতির যে দুইটা প্রকার। এবার কি আছে, আমরা প্রত্যয়ে চলে যাব। প্রত্যয়, প্রত্যয় আবার দুই প্রকার। প্রত্যয়টা হচ্ছে আবার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া দুই প্রকার, সরি প্রত্যয় দুই প্রকার। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর একটা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, তো কৃৎ প্রত্যয় জিনিসটা কি? কৃৎ প্রত্যয় জিনিসটা হচ্ছে এই যে আমাদের যে হ্যাঁ দেখো ক্রিয়া প্রকৃতি আছে না, এই ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে, ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটা হবে তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যেটা যুক্ত হবে, যে প্রত্যয়টা যুক্ত হবে, এখানে দেখো এই যে ক্রিয়া প্রকৃতি কি? কর্তব্য, ক্রি যুক্তব্য। এখানে যে তব্যটা আছে, এই যে তব্য যে প্রত্যয়টা আছে, শেষেরটা প্রত্যয়। প্রত্যয় এটা আমরা শুরুতেই বলেছিলাম যে শুরুটা হচ্ছে প্রকৃতি, সেটা হচ্ছে প্রত্যয়। এই যে প্রত্যয়টা আছে, এই প্রত্যয়টা কার সাথে আছে? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতির সাথে আছে। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা থাকবে সেটা কৃৎ প্রত্যয়। নাচ যোগ অন, এই নাচটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয়েছে। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেই প্রত্যয়টা হচ্ছে কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতি, আচ্ছা দেখো এই যে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে, এই নাচের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে, অন প্রত্যয়টা যুক্ত হয়েছে, এই অন প্রত্যয়টা হবে কি? কৃৎ প্রত্যয়। আর নাম প্রকৃতির সাথে হচ্ছে যে প্রত্যয়টা যুক্ত হবে, যেমন বিবিয়ানা, বিবি যোগ আনা, এই যে আনাটা যুক্ত হয়েছে না, এই আনা প্রত্যয়টা হবে কি? তদ্ধিত প্রত্যয়। এই যে দেখো কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়, কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। এই হচ্ছে প্রত্যয়ের দুইটা প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। ওকে, দেন হচ্ছে আমরা যাই আচ্ছা এবার আসা হচ্ছে এই যে কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় বললাম, যে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটা কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন এই যে কৃৎ প্রত্যয়টা আছে, এই কৃৎ প্রত্যয়টা আবার দু প্রকার। কৃৎ প্রত্যয় আবার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়, আর একটা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। একটা বাংলা কৃৎ প্রত্যয়, আর একটা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। এখানে হচ্ছে এই প্রকৃতি প্রত্যয়ের ঝামেলাটা এই জায়গায়। প্রকৃতি প্রত্যয়ের হচ্ছে প্রকারভেদটা বেশি। প্রকৃতি প্রত্যয়, হ্যাঁ, দেন হচ্ছে প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আবার প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, এখন আবার কৃৎ প্রত্যয় আবার দুই প্রকার। কৃৎ প্রত্যয় দুই প্রকার কি কি? এই যে বাংলা কৃৎ প্রত্যয়, আর এটা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। সংস্কৃত কৃৎ প্রত্যয়। এখন দেখো এই বাংলা কৃৎ প্রত্যয় কোনটা? বাংলা কৃৎ প্রত্যয় হচ্ছে শব্দকে, ওই যে আগের মতোই, শব্দকে তুই তুকারি করে আদেশ করলে বাংলা কৃৎ প্রত্যয় পাওয়া যায়। শব্দকে তুই তুকারি করে আদেশ করলে হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয় পাওয়া যায়। এই যে লেখক, এই যে লেখ যোগ অক, এই যে লেখ, এই লেখটাকে আমরা তুই তুকারি করে বলতে পারি, তুই লেখ। এটা তো হচ্ছে প্রকৃতি, এটা প্রকৃতি। আমরা জানি যে শুরুটা হচ্ছে প্রকৃতি। এই যে এই প্রকৃতিটির সাথে যেটা হচ্ছে যুক্ত হয়েছে, এই যে এটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয়টাকে আমি হচ্ছে অন্য কালার করে দিচ্ছি। এই যে প্রত্যয়, এটা হচ্ছে প্রত্যয়। তো এই প্রত্যয়টা কি প্রত্যয়? এটা কি কৃৎ প্রত্যয়ের বাংলা নাকি সংস্কৃত? বাংলা কৃৎ প্রত্যয় নাকি সংস্কৃত কৃৎ প্রত্যয়? এটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়। যখন আমরা তুই তুকারি করে বলতে পারবো
তখন হবে কি বাংলা কৃত প্রত্যয়। যেমন লেখক তুই লেখ, তারপর নাচ যোগ অন নাচন, তুই নাচ। হ্যাঁ, তাহলে তুই নাচ বলতে পারি যেহেতু, তাহলে অনটা কি, অন যে প্রত্যয়টা আছে এই অন প্রত্যয়টা হবে, প্রত্যয়টা হবে হচ্ছে আমাদের বাংলা কৃত প্রত্যয়। তারপর দেখো এই যে পড়ন্ত, এই যে দেখো এই একটা ফ্রেমে নিয়ে আসতেছে এটাকে। দেখো এখানে এই কৃত প্রত্যয়ের যে দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে কি সংস্কৃত। তো বাংলা কৃত প্রত্যয় চেনার উপায় ওই যে আগের মতোই, শব্দকে তুই তুকারি করে আদেশ করলে যে প্রকৃতিটা পাবো, সেই প্রকৃতির সাথে যে প্রত্যয়টা হবে সেই প্রত্যয়টা হবে বাংলা কৃত প্রত্যয়। লেখক লেখ যোগ অক, এখানে যে এই যে লেখটা আছে, লেখটা তো হচ্ছে কি প্রকৃতি। এই এটাকে যদি আমরা তুই তুকারি করে বলতে পারি, তাহলে এটার সাথে যেটা যুক্ত হবে সেটা হবে বাংলা কৃত প্রত্যয়। এই প্রত্যয়টা হবে বাংলা কৃত প্রত্যয়। পড়ন্ত, পর যোগ অন্ত, পর যোগ অন্ত, এটা যদি বলি তাহলে পরকে আমরা বলতে পারি যে তুই পড় বলতে পারি। হ্যাঁ, তুই পড় বলতে পারলে তো এর সাথে যে হচ্ছে যে প্রত্যয়টা আছে এই প্রত্যয়টা হবে বাংলা কৃত প্রত্যয়। ডাকাইত, ডাক যোগ আইত, ডাক যোগ আইত। এখন দেখো যে এখানে আমি বলতে পারি যে তুই ডাক, বলতে পারি না, বলতে পারলে এর পরেরটা হবে হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। তুই তুকারি করে বলতে পারলেই হবে এটা বাংলা কৃত প্রত্যয়। আচ্ছা, দেন হচ্ছে এখন চলে যায় হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়ে। সংস্কৃত কৃত প্রত্যয়টা আমরা কিভাবে চিনবো? এই যে সংস্কৃত কৃত প্রত্যয়, এখানে হচ্ছে আমি সংস্কৃত লিখে রাখছি, তোমরা এর পাশে লিখে ফেলো সংস্কৃত কৃত প্রত্যয়। আচ্ছা, আজকের এই ক্লাসটা শেষ হওয়ার পরে দেন হচ্ছে তোমরা আগামীকালকে আবার একটু ক্লাসটা রিপিট দেখবা, তাইলে হচ্ছে বুঝতে পারবা যে প্রকৃতি প্রত্যয়টা একটু ঝামেলা, কারণ এর হচ্ছে প্রকারভেদ অনেক বেশি, তো তাই হচ্ছে একটু ঝামেলা হয়। সংস্কৃত কৃত প্রত্যয় দেখো, তো সংস্কৃত কৃত প্রত্যয় কি হবে, কয়েকটা চেনার কয়েকটা উপায় আছে। প্রচুর পরিমাণে র ব্যবহৃত হয়, এগুলো কিন্তু তোমরা বইতে পাবা না, এগুলো ভাইয়া এগুলো বইতে থাকবে না, এগুলো প্রচুর পরিমাণে র ব্যবহৃত হবে এটাতে। যেমন দেখো এই যে কর্ম, ধর্ম, দর্শন, এই যে এখানে প্রচুর পরিমাণে র আছে না, যে রেফ আছে না, রেফ মানেই তো র, হ্যাঁ র মানেই রেফ, হ্যাঁ র থেকেই তো রেফ আসছে। তো এই কর্ম ধর্ম দর্শন প্রচুর পরিমাণে কি ব্যবহৃত হবে, র ব্যবহৃত হবে। তারপর ক্রিয়াটি এক বা দুই অক্ষর হবে। ক্রিয়া কোনটা, এই যে ক্রিয়া, হ্যাঁ এই যে এই যে ক্রিয়াটা, হ্যাঁ কর্ম যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা কি হবে, এক অক্ষর বা দুই অক্ষর হবে। এই যে দুই অক্ষর হয়েছে কম, ধর্ম, দম, হ্যাঁ এরকম। তারপর হচ্ছে ক্রিয়ার শুরুতে রিকার হবে। ক্রিয়ার শুরুতে কি হবে, রিকার হবে। এই যে এক অক্ষর বা দুই অক্ষর এটা সবসময় নাও হইতে পারে। যেমন এখানে আমি আরেকটা উদাহরণ লিখছি যে কর্তব্য। এখন আমরা কর্তব্য এটা কি সংস্কৃত কি, এটা বুঝবো কিভাবে, এটা বুঝবো যে ক্রিয়ার শুরুতে কি থাকবে, রিকার থাকবে। এই যে রিকার, ক্রিয়ার শুরুতে রিকার, এই যে রিকার, এই জিনিসটাই বেশিরভাগ কমন থাকে যে ক্রিয়াটার শুরুতে রিকার থাকে। এই যে দ্রি, ক্রি, হ্যাঁ ক্রিয়ার শুরুতে, অর্থাৎ এই যে প্রকৃতিটা যে থাকে প্রকৃতির শুরুতে রিকার থাকে। সংস্কৃত কৃত প্রত্যয় চেনার উপায়টা হচ্ছে এই শুরুতে হচ্ছে রিকার থাকে, হ্যাঁ আর এই শব্দটাতে হচ্ছে এরকম রেফ থাকে, বেশি বেশি রেফ থাকে, অর্থাৎ র থাকে বেশি বেশি। ওকে, তাহলে হচ্ছে আমরা কৃত প্রত্যয়ের পরে এখন হচ্ছে তদ্ধিত প্রত্যয়।
তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। আমি আবার সবটা হচ্ছে উপর থেকে আমি একটা রিভাইজ দিয়ে যাব তোমাদেরকে, একবারে হচ্ছে সবটা বলে দিয়ে যাবো আবার। এই যে তদ্ধিত প্রত্যয়টা আছে, তদ্ধিত প্রত্যয় হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, একটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, একটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয় চেনার উপায়টা হচ্ছে যে প্রত্যয়গুলো হচ্ছে বাংলা শব্দ থেকে আসছে সেগুলো বাংলা তদ্ধিত প্রত্যয়, যেগুলো সংস্কৃত থেকে আসছে সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আর যেগুলো বিদেশি থেকে আসছে বিদেশে আগত যে প্রত্যয়গুলো আছে ওগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এখন এগুলো হচ্ছে ভাই আমরা কিভাবে মুখস্থ করব? তোমার বইতে দেখবা হচ্ছে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, এই যে এক্সাম্পলগুলো হচ্ছে কয়েকবার পড়ে নিবা, কারণ এটা চেনার হচ্ছে এছাড়া আর কোনো উপায় নাই। এটা চেনার একটাই উপায়, কারণ হচ্ছে আমরা বিদেশি যে প্রত্যয়গুলো আসছে ওই বিদেশি প্রত্যয়গুলো আমরা বিদেশি শব্দগুলো না জানলে, ওই প্রত্যয়গুলো না জানলে হচ্ছে আমরা বলতে পারবো না। এটা তোমরা জাস্ট হচ্ছে বই থেকে এটা পড়ে নিবা। আচ্ছা, উপর থেকে আমি আরেকবার তোমাদেরকে এটা রিভিশন দিয়ে একবারে বলিনি এটা, কারণ তোমাদের অনেকের হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে এটা নিয়ে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের কি আজকে আমাদের পড়া হচ্ছে প্রকৃতি প্রত্যয়। হ্যাঁ, এখন এই যে প্রকৃতি জিনিসটা কি? প্রকৃতি জিনিসটা হচ্ছে মূল শব্দ। এই যে ধার্মিক, ধার্মিক যে শব্দটা, এটার মৌলিক শব্দটা হচ্ছে ধর্ম। ধর্মর থেকে হচ্ছে ধার্মিকটা আসছে। এই ধর্মটা হচ্ছে প্রকৃতি, অর্থাৎ শুরুর দিকে যেটা থাকবে এটা প্রকৃতি, আর শেষের দিকে যেটা থাকবে এটা হচ্ছে প্রত্যয়। খুবই সিম্পল একটা জিনিস। হ্যাঁ, দেন হচ্ছে আসো এখানেও আবার একটু বলছি, ভেঙে বলছি যে এই যে মূল শব্দটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে প্রকৃতি, আর শেষে যেটা থাকবে এক্সট্রা এটা প্রত্যয়। মূল শব্দটা এই যে শীতল, শীতলের মূল শব্দ শীত, শীতটা হচ্ছে প্রকৃতি, আর লটা হচ্ছে কি প্রত্যয়। দৈনিক, দৈনিকের দিন শব্দটা হচ্ছে কি প্রকৃতি, আর ইক শব্দটা হচ্ছে কি প্রত্যয়। এখন দেখো যে প্রকৃতি কত প্রকার। প্রকৃতি হচ্ছে দুই প্রকার, প্রকৃতি প্রত্যয় দুইটা। আমি ফার্স্ট হচ্ছে প্রকৃতিকে নিচ্ছি। প্রকৃতি দুই প্রকার, একটা নাম প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, ফার্স্টে আমি ক্রিয়া প্রকৃতি চেনার উপায়টা বলি। ক্রিয়া প্রকৃতি চেনার দুইটা উপায়। একটা হচ্ছে যে ক্রিয়া প্রকৃতিটা যে থাকবে এটার কোনো অর্থ বোঝা যাবে না। ক্রি, শ্রু, ধ্রি, এগুলোর কোনো অর্থ বোঝা যায় না। তাহলে আমরা অর্থ বুঝতে না পারলে আমরা বুঝবো যে এটা ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, আর এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যদি অর্থ বুঝতেও পারি, এই যে নাচ, লেখ, পর, অর্থ যদি বোঝা যায় তখন আমরা একটু একটু কষ্ট করে হচ্ছে আমরা তুই তুকারি করে প্রশ্ন করব। যেমন তুই নাচ, তুই লেখ, তুই পড়, তুই তুকারি করে প্রশ্ন করলে যদি প্রশ্নটা মিলে যায় তাহলে দেন এটা হবে হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর যদি তুই তুকারি করে প্রশ্ন করে প্রশ্নটা না মিলে, যেমন বিবিয়ানা, বিবিয়ানার যে বিবি প্রকৃতিটা আছে এই প্রকৃতিটাকে যদি আমরা তুই তুকারি করে প্রশ্ন করি তুই বিবি, তাহলে এটা মিলে না এটা। হ্যাঁ, তারপর হচ্ছে তুই জমি, তাহলে এটা মিলে না এটা। হ্যাঁ, এই জন্য এটা নাম প্রকৃতি। যদি না মিলে তাহলে এটা নাম প্রকৃতি, আর যদি মিলে যায় তাহলে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তুই নাচ বললে হচ্ছে আমি কাউকে যে আদেশ করতেছি নাচার জন্য এটা বোঝা যায়। তুই লেখ বলে যে কাউকে যে আমি লেখার জন্য আদেশ করতেছি এটা বোঝা যায়। তুই পড়, তাহলে একটা আদেশ এটা বোঝা যায়। হ্যাঁ, তো এইরকম যখন আদেশ বোঝা যাবে অর্থাৎ কোনো একটা কাজ বোঝা যাবে দেন হচ্ছে এটা হবে ক্রিয়া প্রকৃতি। আর কোনো কাজ যখন বোঝা যাবে না, তুই বিবি বললে হচ্ছে কোনো কোনো কাজ বোঝা যায় না, বোঝা যায় না। তুই জমি বললে কোনো কাজ বোঝা যায় না, কোনো কিছু বোঝা যায় না, দেন হচ্ছে এটা হবে কি নাম প্রকৃতি। আচ্ছা, তো এখানেই আবার বলি যে প্রত্যয়, প্রত্যয় এই যে এখানে দেখো প্রত্যয়, প্রত্যয়ের হচ্ছে দুইটার প্রকার ভেদ আছে। একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কোনটা? কৃত প্রত্যয় হচ্ছে এই যে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটা কৃত প্রত্যয়। এই যে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতিটা যা আছে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে, এখানে ক্রিয়া প্রকৃতি কি যে ক্রিটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এর সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে তব্য যে প্রত্যয়টা যুক্ত হয়েছে এটা হচ্ছে কৃত প্রত্যয়। আবার এখানে দেখো বিবিয়ানা, এই বিবিটা হচ্ছে কি নাম প্রকৃতি, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটা হবে হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো প্রত্যয় আমরা প্রকৃতির ভিতর থেকে বের করতে পারলাম। দেন হচ্ছে আমরা চলে যাব এবার এই যে প্রত্যয়ের আবার যে দুইটা প্রকারভেদ আছে, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এগুলোর আবার প্রকারভেদ আছে। কৃত প্রত্যয় দুই প্রকার। কৃত প্রত্যয় দুই প্রকার কি কি? কৃত প্রত্যয় দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় আর একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এখন বাংলা কৃত প্রত্যয় কিভাবে চিনবো? বাংলা কৃত প্রত্যয় চেনার উপায় হচ্ছে শব্দটাকে যদি আমরা তুই তুকারি করে আদেশ করলে বাংলা কৃত প্রত্যয় পাওয়া যায়। এই যে আদেশ, বিষয়টা হচ্ছে তুই তুকারি করে আমরা আদেশ করব শব্দটাকে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে তুই তুকারি করে আদেশ করলে যদি এটা মিলে যায়, দেখো লেখক, এই লেখক দিয়ে কি হবে
তুই লেখ, তাহলে একটা আদেশ বোঝা যায় একটা, হ্যাঁ। তাহলে পড়ন্তর, পড়ন্তর এই যে প্রকৃতিটা আছে, তুই পড়, হ্যাঁ, আদেশ বোঝা যায়। তুই ডাক, এই যে আদেশ করলে আদেশটা বোঝা যায়। দেন হচ্ছে এরকম তুই তুকারি করে যদি আমরা কোনো আদেশ করি, এই আদেশটা যদি বোঝা যায়, দেন এর সাথে যে প্রত্যয়টা আছে সেই প্রত্যয়টা হবে বাংলা কৃত প্রত্যয়, বাংলা, হ্যাঁ কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়ের যে দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, যদি তুই তুকারি করে আদেশ করলে সেই আদেশটা বোঝা যায়, তুই লেখ, তুই পড়, তুই ডাক, এরকম আদেশ করা যায় তুই তুকারি করে, তাহলে এর সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেই প্রত্যয়টা হবে কি, সেই প্রত্যয়টা হবে হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। আর সংস্কৃত কৃত প্রত্যয় চেনার উপায় হচ্ছে, সংস্কৃত কৃত প্রত্যয়ে প্রচুর পরিমাণে র ব্যবহৃত হবে, যে ধর্ম, কর্ম, দর্শন, এগুলো প্রচুর প্রচুর পরিমাণে র ব্যবহৃত হয়েছে। তারপর আচ্ছা, ক্রিয়াটি এক অক্ষর বা দুই অক্ষর হবে, এটা একটু ঝামেলা আছে, এটা দরকার নাই, এটা কেটে দিলাম। ক্রিয়ার শুরুতে হচ্ছে রিকার ব্যবহৃত হবে, হ্যাঁ, ক্রিয়ার শুরুতে কি ব্যবহৃত হবে, রিকার ব্যবহৃত হবে। এই যে দেখো দর্শন, দর্শনে যে দেখো দৃশ, দৃশ্যের প্রথমে কি আছে, রিকার আছে না, রিকার আছে, হ্যাঁ, ক্রিয়ার শুরুতে রিকার হবে। কর্ম, কর্মের শুরুতে কি আছে, ক্রিয়া আছে, রিকার আছে। ধর্ম, ধর্মের শুরুতে ধৃ আছে, রিকার আছে। কর্তব্য, শুরুতে হচ্ছে ক্রি আছে, রি আছে। এইরকম যখন ক্রিয়ার শুরুতে হচ্ছে রিকার হবে, তখন এটাকে বলবো হচ্ছে আমরা সংস্কৃত কৃত প্রত্যয়। এবার আসা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় আবার তিনটা প্রকার ভেদ আছে, একটা হচ্ছে বাংলা, একটা সংস্কৃত, একটা হচ্ছে বিদেশি। এই তিনটা হচ্ছে চেনার উপায়, যে বাংলা থেকে যে সমস্ত প্রত্যয় আসছে সেগুলো হচ্ছে বাংলা, আর সংস্কৃত থেকে যেগুলো যে সমস্ত প্রত্যয় আসছে সেগুলো হচ্ছে সংস্কৃত, আর বিদেশি শব্দ থেকে যে সমস্ত প্রত্যয় আসছে সেগুলো হচ্ছে বিদেশি। তো আমি যে বললাম, তো এগুলো তোমরা কিভাবে পাবা, বইতে যে সমস্ত উদাহরণ দেওয়া আছে একটু কষ্ট করে হচ্ছে এই উদাহরণগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, আর নইলে হচ্ছে এটা চেনার আর কোনো উপায় নাই। এটা চিনতে হলে জাস্ট আমাদেরকে বইতে যা আছে সেগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা জাহেদ, এই যে পাওয়া, পাওয়া পা যোগ আ, হ্যাঁ, আ কি প্রত্যয়, আচ্ছা, পাওয়াটা হচ্ছে ভাই এটা ক্রিয়াপদ, হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যয়ের মধ্যে, প্রকৃতি প্রত্যয়ের মধ্যে পড়ে না এটা। আচ্ছা, এবার আসে হচ্ছে আমরা প্রথম পত্রে চলে যাই, হ্যাঁ। প্রকৃতি প্রত্যয়টা কি তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইয়া, বলো তো একটু। ক্লিয়ার না হইলেও আমি বলে দেবো যে কিভাবে ক্লিয়ার করতে হবে। বলো তো প্রকৃতি প্রত্যয়টা কি একটু ক্লিয়ার হয়েছে কিনা। তুই তুকারির বিষয়টা হচ্ছে তুই তুকারি করে আদেশ করলে, হ্যাঁ, আদেশ করলে সেটা বোঝা যাবে, যেমন তুই লেখ বললে হচ্ছে আদেশটা বোঝা যায়, তুই পড় বললে হচ্ছে আদেশটা বোঝা যায়, এই যে আদেশ, একটা আদেশ বোঝা যাবে। সেটা রাখি, ঠিক আছে, ওকে ডান, হ্যাঁ। হ্যাঁ, আজকে হচ্ছে ভাইয়া প্রকৃতি প্রত্যয় বিষয়টা একটু একটু ক্রিটিক্যাল। এটা হচ্ছে তোমরা একটা কাজ করবা, যে ইয়াটা আবার দেখে নিবা, একটু কষ্ট করে আবার একটু দেখে নিবা, দেখে নিলেই হয়ে যাবে। শুভ বুঝো নাই? আচ্ছা, যারা যারা বুঝো নাই তোমরা একটু কষ্ট করে ভিডিওটা আবার দেখবা। এরপরেও যদি না বুঝো তাহলে ভাইকে ফোন দিবা, হ্যাঁ, ভাইকে ফোন দিবা যে ভাইয়া বুঝাই দেন। এখন না, দিনের বেলা তোমাদের হচ্ছে যার যত প্রশ্ন থাকবে দিনের বেলা ফোন দিবা আমাকে, দিনের বেলা আমার কোনো ক্লাস থাকে না। আমি সন্ধ্যার পরে হচ্ছে একটা একটা ক্লাস নেই, দেন সন্ধ্যার পরে দুইটা বা তিনটা ক্লাস থাকে আমার, হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন ফার্স্ট পেপারে যেতে পারি।
এই নতুন যারা আছো তারা একটু কমেন্ট করো তো, নতুন যারা যারা আছো সবাই আছো কিনা। আমার এখানে তো হচ্ছে টোটাল 104 জন মেম্বার আছে। দেন ক্লাসে তো খুব বেশি পাওয়া যায় না। সমাস নিয়ে একটু সমস্যা হয়। এই সমাসের যে আমি ক্লাসটা নিচ্ছি ওই ক্লাসের পরে তো সমাস নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। সমাসের ক্লাসটা আবার একটু ভালো করে দেখো। সমাস নিয়ে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, বন্নি অনেকদিন পরে দেখা যাচ্ছে। বন্নিকে, বন্নির পড়াশোনা কেমন চলতেছে? ভালো চলতেছে তো? ফারিদা ফারজানা, হ্যাঁ, সুজন আহমেদ, নতুন অনেক আছে, অনেক হিউজ নতুন আছে না। আচ্ছা ভাই, আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের যে কাজটা করতে হবে হচ্ছে পড়াশোনার মধ্যে এখন থেকে সময়টা একটু বাড়ায় দিতে হবে ভাই। প্রত্যেক দিন 12 থেকে 14 ঘন্টা হচ্ছে পড়তে হবে। আমি যখন অ্যাডমিশন টেস্ট দেই আমার হচ্ছে জিপিএ খুবই কম ছিল। আমার জিপিএ দুইটা মিলে খুবই কম ছিল। আমার চাইতে হচ্ছে আমার বন্ধু বান্ধব যারা আছে সবারই জিপিএ অনেক ভালো ছিল। কিন্তু আমার যেটা ছিল হচ্ছে আমার চেষ্টা ছিল আমি সারাদিন হচ্ছে সবসময় স্বপ্ন দেখছি, যে স্বপ্নটা সফল করার চেষ্টা করছি কিভাবে হচ্ছে আমি একটু বেশি সময় পড়তে পারি। এর জন্য আমি কি করতাম, আমার ঘুমটাকে 2 ভাগ করে দিতাম। আমি রাতের বেলা 3 ঘন্টা ঘুমাইতাম আর দিনের বেলা 3 ঘন্টা ঘুমাইতাম। কিন্তু তোমাদের এই সময়ের এই ছেলেবেলেদের এখনের কারোর অবস্থা হয়েছে যে কিরকম, যে মানে রাতের বেলা যে ঘুমায়, ঘুম থেকে উঠে সকাল 10টায়, সকাল 10টায় ঘুম থেকে উঠে অনেকে। তো সকাল 10টায় ঘুম থেকে উঠলে হচ্ছে হবে না। হ্যাঁ, আহমেদুল হক নতুন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আহমেদুল হক তোমাকে আমি চিনছি। আচ্ছা, সকাল 10টায় ঘুম থেকে উঠলে হবে না ভাই। তোমার যেহেতু স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, এই 3টা মাস একটু কষ্ট করো। হুম। স্বপ্ন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, এই স্বপ্নটাকে সফল করার জন্য হচ্ছে তোমাকে প্রচুর পরিশ্রম করে যেতে হবে। তোমাদের এখন কোনো বাইরে ঘোরাঘুরি, এগুলা কিছুই এখন তোমাদের করার দরকার নাই। এখন জাস্ট তোমাদের এখন যেটা হবে শুধু পড়াশোনা। স্বপ্ন থাকবে যে ঘোরাঘুরি করব, কোথায় ঘোরাঘুরি করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘোরাঘুরি করব। আমি টিএসসি থেকে কার্জন হল যাব, কার্জন হল থেকে হচ্ছে মেডিকেল মোড় যাব, মেডিকেল মোড় থেকে বুয়েট ক্যাম্পাস ঘুরে হচ্ছে পলাশির মোড় দিয়ে এসে ভিসি চত্বরে বসবো, মল চত্বরে ঘুরবো, দেন হচ্ছে মসিন হলের মাঠে ঘুরবো। অনেক জায়গা আছে ঘোরাঘুরি করার। ওই সব ঘোরাঘুরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরি করার জন্য রেখে দাও। আর সেখানে যাওয়ার জন্য জাস্ট এখন পড়াশোনা চালায় যাও এখন। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া একটা হচ্ছে স্বপ্নের জায়গা। ওইখানে গেলে তোমার যে স্বপ্নগুলো আছে ওই স্বপ্নগুলো ফুলফিল করার জন্য তুমি এক ধাপ আগায় যাবা। সব দিক দিয়ে হচ্ছে ফেসিলিটিস পাবা। ধরো অনেকের স্বপ্ন আছে হচ্ছে আমি কি করব হচ্ছে ফার্স্ট ক্লাস একটা জব করব, বা হচ্ছে অনেকের অনেক ধরনের স্বপ্ন আছে। হ্যাঁ, যত স্বপ্ন আছে ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে সব স্বপ্ন ফুলফিল করতে পারবা। একে তুমি ঢাকার বাইরে যারা আছো তাদের একটা জিনিস হচ্ছে তোমাদের একটা ঠিকানা হবে আগামী 5 বছরের জন্য হচ্ছে ঢাকাতে একটা ঠিকানা হবে, যে আমি ঢাকাতে থাকতে পারবো এরকম একটা ঠিকানা হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হচ্ছে তো কিন্তু এই তোমাদের জন্য হল আছে, প্রায় 19টা হল আছে। হ্যাঁ, তো হলের মধ্যে কিন্তু এই ঢাকাতে থাকতে গেলে ধরো একটা 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 ছেলের হচ্ছে ঢাকা, একটা মেয়ের বা একটা ছেলের ঢাকাতে থাকতে গেলে মিনিমাম তার হচ্ছে মাসিক কস্ট আছে 10,000 টাকা। কিন্তু তুমি যদি হলে থাকো তোমার এখানে 1 টাকাও হচ্ছে কি দিতে হয় না, কোনো রুম ভাড়া বা হচ্ছে কস্ট এগুলো কিছুই দিতে হয় না, সবগুলো ফ্রি। হ্যাঁ, এক একটা স্টুডেন্টের পেছনে সরকার প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর না, 4 বছরে 4 বছরে প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচ করে এক একটা স্টুডেন্টের পেছনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একটা স্টুডেন্টের পেছনে সরকার এই যে 4 বছরের যে অনার্স কোর্সটা, এই অনার্স কোর্সটাতে হচ্ছে তোমাদের জন্য 4 থেকে 5 লাখ টাকা খরচ করা হয়।
হ্যাঁ, কারকের ক্লাস হচ্ছে নিছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া রে, জুমে ক্লাস নিলে যে কি প্রবলেম হয় সেটা আমি আগে দেখছি। জুমে হচ্ছে এর আগে একটা ব্যাচ নিয়েছিলাম, জুমে ওই ব্যাচে হচ্ছে মানে খুবই ঝামেলা হয়েছে, অনেকে ঢুকতেই পারে না। জুমে হচ্ছে আরো বেশি ঝামেলা করে, এখানে তো মোটামুটি। আচ্ছা, আজকে যে একটু সমস্যা হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি। আজকে একটু সমস্যা হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি, কারণ আহ, আজকে হচ্ছে জুমে ক্লাস নিলে ঝামেলা আছে। জুমে ক্লাস আমার জুম রেজিস্ট্রেশন করা না, 40 মিনিট পরে পরে চলে যায়। এই ধরনের বহুত ঝামেলা। আর হচ্ছে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে জুমে রেকর্ডের প্রবলেম হয়। আচ্ছা, আজকে হচ্ছে যে জিনিসটা তোমাদেরকে বলি, আজকে আমার এখানে হচ্ছে নেটটা একটু স্লো হয়ে আছে, এজন্য হয়তো বা সাউন্ড একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমাদের ক্লাস আর খুব বেশি বড় না। এই যে কাজী নজরুল ইসলামের আমার পথ, এখান থেকে নিয়ে হচ্ছে কিছু কথা বলবো। তোমরা কাজী নজরুল ইসলামের হচ্ছে এই যে লেখক পরিচিতি আমার পথ যে প্রবন্ধটা আছে, এখানে কাজী নজরুল ইসলামের এই পরিচিতিটা অর্থাৎ লেখক পরিচিতিটা ভালো করে পড়বা, তারপর হচ্ছে পাঠ পরিচিতিটা ভালো করে পড়বা, পাঠটা ভালো করে পড়বা। আমি তোমাদেরকে এখন যেটা পড়াই দেবো সেটা হচ্ছে ছন্দে ছন্দে কাজী নজরুল ইসলামের রচনা সমূহ। কাজী নজরুল ইসলামের যতগুলো রচনা আছে, এগুলোর ম্যাক্সিমাম গুলো হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমাদেরকে আমি ছন্দে ছন্দে এখন পড়াবো। দেখো, কাজী নজরুল ইসলামের উপন্যাস, হ্যাঁ, যে উপন্যাসগুলো আছে এগুলো হচ্ছে একটা ছন্দের মাধ্যমে যদি আমরা পড়ি। এই দেখো, মৃত্যু ক্ষুধায় কুহিলিকা বাঁধন হারা হলো। এখানে হচ্ছে আমরা তিনটা উপন্যাস পাচ্ছি। মৃত্যু ক্ষুধা একটা উপন্যাস, কুহিলিকা একটা উপন্যাস, বাঁধনহারা একটা উপন্যাস, তিনটা উপন্যাস। এই লাইনটা মনে রাখলে আমরা কাজী নজরুল ইসলামের তিনটা উপন্যাস মনে রাখতে পারবো। মৃত্যু ক্ষুধায় কুহিলিকা বাঁধনহারা হলো। মৃত্যু ক্ষুধায় কুহেলিকা বাঁধনহারা হলো। এই লাইনটা মনে রাখলে আমরা কাজী নজরুল ইসলামের তিনটা উপন্যাস এক লাইনে মনে রাখতে পারবো। তারপর কাজী নজরুল ইসলামের যে সমস্ত প্রবন্ধ আছে, প্রবন্ধগুলো মনে রাখার টেকনিকটা হচ্ছে ধূমকেতুর গতিতে দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গলের যুগবাণী একটি রাজবন্দির জবানবন্দি। আবার বলি, ধূমকেতুর গতিতে দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গলের, এটুক পর্যন্ত একটানে পড়বা। ধূমকেতুর গতিতে দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গলের যুগবাণী একটি রাজবন্দির জবানবন্দি। এখানে কি কি প্রবন্ধ আছে? ধূমকেতুর গতিতে, এই যে ধূমকেতু, ধূমকেতু হচ্ছে একটা প্রবন্ধ। তারপর হচ্ছে দুর্দিনের যাত্রী, দুর্দিনের যাত্রী হচ্ছে একটা প্রবন্ধ। দুর্দিনের যাত্রী একটা প্রবন্ধ। ধূমকেতু একটা প্রবন্ধ, দুর্দিনের যাত্রী একটা প্রবন্ধ, রুদ্রমঙ্গল একটা প্রবন্ধ, যুগবাণী একটা প্রবন্ধ, একটি রাজবন্দির জবানবন্দি একটা প্রবন্ধ। এই যে দেখো, এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে হচ্ছে কাজী নজরুল ইসলামের পাঁচটা প্রবন্ধ আমরা মনে রাখতে পারবো। ধূমকেতুর গতিতে দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গলের কি হয়েছে, যুগবাণী একটি রাজবন্দির জবানবন্দি। এই লাইনটা মনে রাখতে পারলে আমরা পাঁচটা প্রবন্ধ মনে রাখতে পারবো। এবার আসা হচ্ছে কাব্যগ্রন্থ। তো তার হচ্ছে মেইনলি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থই হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, তা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো হচ্ছে মনে রাখার টেকনিক। এই যে কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক কি? শেষ সাঁওতাল পড়ে জানতে পারলাম, ধরো হচ্ছে শেষ সাঁওতাল একটা বই পড়ে জানতে পারলাম, সন্ধ্যা রাতে নতুন চাঁদের আলোয় ছায়ানটে জিঞ্জির বাজিয়ে ভাঙার গান গাইবে সাত ভাই চম্পা। এই একটা লাইন দেখো, শেষ সাঁওতাল পড়ে জানতে পারলাম, সন্ধ্যা রাতে নতুন চাঁদের আলোয় ছায়ানটে জিঞ্জির বাজিয়ে ভাঙার গান গাইবে সাত ভাই চম্পা।
শেষ সাঁওতাল তার একটা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের। শেষ সাঁওতাল পড়ে জানতে পারলাম, কি জানতে পারলাম? সন্ধ্যা রাতে, এই সন্ধ্যা একটা কাব্যগ্রন্থ। নতুন চাঁদের আলো, হ্যাঁ নতুন চাঁদ, নতুন চাঁদের আলো, এখানে হচ্ছে এই যে নতুন চাঁদ, এই নতুন চাঁদটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। নতুন চাঁদ একটা কাব্যগ্রন্থ। তারপর হচ্ছে নতুন চাঁদের আলোয়, ছায়ানটে, ছায়ানট একটা কাব্যগ্রন্থ। জিঞ্জির বাজিয়ে, জিঞ্জির একটা কাব্যগ্রন্থ। ভাঙার গান গাইবে, তো এখানে হচ্ছে ভাঙার গান গাইবে, ভাঙার গান হচ্ছে একটা কাব্যগ্রন্থ। ভাঙার গান একটা কাব্যগ্রন্থ। তারপর সাত ভাই চম্পা, এই সাত ভাই চম্পা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। এই লাইনটাতে আমরা 1 2 3 4 5 6 7 7টা কাব্যগ্রন্থ পাই। হ্যাঁ, এই লাইনটাতে কাব্যগ্রন্থগুলো কি কি? শেষ সাঁওতাল পড়ে জানতে পারলাম, শেষ সাঁওতাল পরে জানতে পারলাম কি? সন্ধ্যা রাতে সন্ধ্যা, নতুন চাঁদের আলোয় নতুন চাঁদ, ছায়ানটে ছায়ানট, জিঞ্জির বাজিয়ে জিঞ্জির, ভাঙার গান গাইবে, সাত ভাই চম্পা, সাত ভাই চম্পা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। হ্যাঁ, তারপর এছাড়াও আরো আরো অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। দেখো সেখানে, সেখানে কোন জায়গায়? ওই যে যেখানে গান গাইবে সেখানে অগ্নিবীণা ও বিষের বাঁশিতে, অগ্নিবীণা একটা কাব্যগ্রন্থ। সেখানে অগ্নিবীণা ও বিষের বাঁশিতে, অগ্নিবীণা ও বিষের বাঁশিতে সর্বহারা মানুষের ঝড় ও সাম্যবাদের সুর উঠবে। সর্বহারা, সর্বহারা একটা কাব্যগ্রন্থ। সর্বহারা মানুষের ঝড় ও সাম্যবাদের সুর উঠবে, সাম্যবাদ একটা কাব্যগ্রন্থ, সাম্যবাদের সুর উঠবে। গতকাল, এখানে গতকাল পূবের হাওয়ার কারণে, পূবের হাওয়া একটা কাব্যগ্রন্থ, কারণে মরুভাস্করের উপর দিয়ে, মরুভাস্কর একটা কাব্যগ্রন্থ, উপর দিয়ে চক্রবাক প্রলয় শিখা, এই যে চক্রবাক একটা কাব্যগ্রন্থ, প্রলয় শিখা একটা কাব্যগ্রন্থ। চক্রবাক প্রলয় শিখা বয়ে যাওয়ার ভয়ে আজ দুলন চাপা, এই যে দুলন চাপা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। ও সিন্ধু হিন্দুল, সিন্ধু হিন্দুর একটা কাব্যগ্রন্থ। সিন্ধু হিন্দুর নদীর তীরে, তীর থেকে ফণি মনসা একটা কাব্যগ্রন্থ। ও ঝিঙে ফুল তুলতে যায়, তুলতে যায়। এই যে এই যে ছন্দটা, এই ছন্দটা মনে রাখলে তোমরা অনেকগুলো হচ্ছে, একটু বড় করে লিখবো তারও। হ্যাঁ, অনেক বড় করে দিলাম এখন। আচ্ছা, ওই যে এখানে সাঁওতাল লিখে ফেলছি না, সাওগাত হবে। ঠিক আছে ঠিক আছে। আহ, এত বড় একটা ভুল হয়ে গেল। হ্যাঁ, শেষ সাওগাত। হ্যাঁ, শেষ সাওগাত পড়ে জানতে পারলাম সন্ধ্যা রাতে নতুন চাঁদের আলোয় ছায়ানটে জিঞ্জির বাজিয়ে ভাঙার গান গাইবে সাত ভাই চম্পা। এখানে দেখো শেষ সাওগাত, শেষ সাওগাত একটা কাব্যগ্রন্থ, পড়ে জানতে পারলাম সন্ধ্যা রাতে, সন্ধ্যা একটা কাব্যগ্রন্থ। নতুন চাঁদের আলোয়, এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। ছায়ানটে জিঞ্জির বাজিয়ে, ছায়ানটে এটা কাব্যগ্রন্থ, জিঞ্জির একটা কাব্যগ্রন্থ। ভাঙার গান গাইবে সাত ভাই চম্পা, ভাঙার গান একটা কাব্যগ্রন্থ, আর সাত ভাই চম্পা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। সেখানে কি হবে? সেখানে অগ্নিবীণা ও বিষের বাঁশিতে, অগ্নিবীণা একটা কাব্যগ্রন্থ, বিষের বাঁশি একটা কাব্যগ্রন্থ। সর্বহারা মানুষের ঝড়, সর্বহারা একটা কাব্যগ্রন্থ। ও সাম্যবাদের সুর উঠবে, সাম্যবাদ হচ্ছে একটা কাব্যগ্রন্থ। গতকাল কি হয়েছিল? পূবের হাওয়ার কারণে, পূবের হাওয়া একটা কাব্যগ্রন্থ, পূবের হাওয়ার কারণে মরুভাস্করের উপর দিয়ে, মরুভাস্কর
একটা কাব্যগ্রন্থ। চক্রবাক প্রলয় শিখা বয়ে যায়, বয়ে যাওয়ার ভয়ে। চক্রবাক একটা কাব্যগ্রন্থ, প্রলয় শিখা একটা কাব্যগ্রন্থ, বয়ে যাওয়ার ভয়ে আজ দুলন চাপা ও সিন্ধু হিন্দুল, সিন্ধু হিন্দুল একটা কাব্যগ্রন্থ। নদীর তীর থেকে ফণিমন শাহ ও ঝিঙে ফুল তুলতে যায়। ফণিমন শাহ একটা কাব্যগ্রন্থ, ঝিঙে ফুল একটা কাব্যগ্রন্থ। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এখানে নাটক, গল্প আর পত্রিকা এই তিনটা আছে। আচ্ছা, নাটক, কাজী নজরুল ইসলামের যে নাটকগুলো আছে এই নাটকগুলো হচ্ছে আমরা একটা ছন্দে ছন্দে শিখবো। ছন্দটা কি? পুতুল পুতুলের বিয়েতে আজ আলেয়া ও মধুমালা ঝিলিমিলি রঙের শাড়ি পরবে। পুতুলের বিয়েতে আজ আলেয়া ও মধুমালা কি রঙের শাড়ি পরবে? ঝিলিমিলি রঙের শাড়ি পরবে। হ্যাঁ, এখানে ফার্স্ট হচ্ছে কি পুতুলের বিয়ে। পুতুলের বিয়ে একটা নাটক কাজী নজরুল ইসলামের। আলেয়া, আলেয়া একটা নাটক। ও মধুমালা, মধুমালা একটা নাটক। ঝিলিমিলি রঙের শাড়ি পরবে, এই ঝিলিমিলি একটা নাটক। এই চারটা নাটক। হ্যাঁ, পুতুলের বিয়েতে আজ আলেয়া ও মধুমালা ঝিলিমিলি রঙের শাড়ি পরবে। পুতুলের বিয়ে একটা নাটক, আলেয়া একটা নাটক, মধুমালা একটা নাটক, আর কি ঝিলিমিলি হচ্ছে একটা নাটক। এই হচ্ছে চারটা নাটক কাজী নজরুল ইসলামের। এই ছন্দের মাধ্যমে তোমরা এই চারটা নাটক মনে রাখতে পারবা। এবার আসা হচ্ছে কাজী নজরুল ইসলামের যে গল্পগুলো ছিল ওই গল্পগুলো একটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখি। আচ্ছা, একটা সাপ আছে, ওই সাপটার নাম হচ্ছে পদ্ম গোখরা। এই পদ্ম গোখরা, এই সাপটা হচ্ছে ছোবল দিল, ছোবলের ব্যথা। হ্যাঁ, এর ব্যথা, ব্যথা দিয়ে বোঝাচ্ছি আমরা একটা কাজী নজরুল ইসলামের একটা গল্প ব্যথার দান, ব্যথার দান। হ্যাঁ, তো পদ্ম গোখরা ছোবলের ব্যথায়, ব্যথা ও রিক্তের বেদন, হ্যাঁ রিক্তের বেদনে এ পদ্ম গোখরা যে সাপটা আছে ওই সাপের যে ছোবল দিল, ছোবলের ব্যথা আর রিক্তের বেদন সারানোর জন্য কি করলো? শিউলি মালা, শিউলি মালা একটা ফুল, এই শিউলি মালা তুলে আনলো জিনের বাচ্চা। তো জিনের বাচ্চা এখানে হচ্ছে কবিরাজের কাজ করতেছে। সে কি করতেছে? পদ্ম গোখরা সাপটা যে হচ্ছে ছোবল দিল সেটার ব্যথা আর রিক্তের বেদন এই সারানোর জন্য শিউলি মালা ফুলটা তুলে আনলো জিনের বাচ্চা। জিনের বাচ্চা হচ্ছে ওই শিউলি মালা ফুলটা দিয়ে ওই যে পদ্ম গোখরা সাপটা যে ছোবল দিয়েছে সেই তার বিষগুলো বের করে আনবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটা ছন্দ। এই ছন্দের মধ্যে দেখো যে কাজী নজরুল ইসলামের এই গল্পগুলো হচ্ছে গল্প গ্রন্থগুলো পাওয়া যায়। পদ্ম গোখরা একটা গল্প গ্রন্থ, তারপর হচ্ছে ব্যথার দান, ব্যথার দান হবে এটা, শুধু ব্যথা না, আমি জাস্ট মেলানোর জন্য ব্যথা লিখে রাখছি। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা, জিনের বাচ্চা। আচ্ছা, কাজী নজরুল ইসলামের যে সমস্ত পত্রিকায় যে হচ্ছে উনি ছিলেন, পত্রিকার সাথে যে সমস্ত পত্রিকার সাথে উনি যুক্ত ছিলেন সেগুলো হচ্ছে ধূমকেতুর মতো লাঙল চালিয়ে নবযুগের সৃষ্টি করলো কাজী নজরুল। ধূমকেতুর মতো লাঙল চালিয়ে নবযুগের সৃষ্টি করলো কে? কাজী নজরুল ইসলাম। এই ধূমকেতু একটা পত্রিকা, এটার সাথে হচ্ছে যুক্ত ছিলেন কাজী নজরুল ইসলাম। লাঙল একটা পত্রিকা, এটার সাথে হচ্ছে কাজী নজরুল ইসলাম যুক্ত ছিলেন। আর নবযুগের সৃষ্টি করলেন। হ্যাঁ, এখানে হচ্ছে মূলত পত্রিকাটার নাম হচ্ছে দৈনিক নবযুগ। পত্রিকাটার নাম হবে হচ্ছে দৈনিক নবযুগ। আমি এখানে নামটা লিখে দিচ্ছি। দৈনিক নবযুগ।
দৈনিক নবযুগ পত্রিকা। এই তিনটা পত্রিকার সাথে হচ্ছে কাজী নজরুল ইসলাম যুক্ত ছিলেন। আচ্ছা, এই হলো হচ্ছে কাজী নজরুল ইসলামের কাহিনী শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে ছন্দে ছন্দে আহসান হাবিব। ছন্দে ছন্দে আহসান হাবিবের রচনাসমূহ। এই যে আমাদের সেই অস্ত্র কবিতা যদি লিখেছেন আহসান হাবিব, এই আহসান হাবিবের যত ধরনের রচনা আছে এই রচনাগুলো আমরা একটা ছন্দের মাধ্যমে আজকে শিখে ফেলবো। কারণ এত এত বইয়ের নাম ভাইয়া হচ্ছে ছন্দ ছাড়া তুমি যদি শিখতে যাও তাহলে তোমার মনে থাকবে না, কিন্তু একটা ছন্দের মাধ্যমে শিখলে তোমার কি ফায়দা হবে, তুমি যখন পরীক্ষাতে এমসিকিউ আকারে আসবে সেটা, তখন তোমার হচ্ছে এই ছন্দটা অল্প একটু মনে পড়ে গেলেও বুঝতে পারবা যে এই ছন্দের মধ্যে এই এই গ্রন্থগুলো ছিল, তাহলে এটা এটা হবে। আচ্ছা দেখো, ছন্দে ছন্দে আহসান হাবিবের রচনা। আহসান হাবিবের যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থগুলো মনে রাখার যে ছন্দটা সেটা হচ্ছে আহসান হাবিব ছায়া হরিণ প্রেমের কবিতা শুনবে বলে দুই হাতে দুই আদিম পাথর নিয়ে সারা দুপুর আশায় বসতি গড়ে, কিন্তু হঠাৎ মেঘ বলে চৈত্রে যাব, এ কথা শোনার পর তিনি বিদীর্ণ দর্পণে মুখ দেখতে দেখতে রাত্রি শেষ করলেন। অর্থাৎ কি, আহসান হাবিব সে হচ্ছে চিন্তা করছিল যে ছায়া হরিণ প্রেমের কবিতা শুনবে, হ্যাঁ সে চিন্তা করছিল, হ্যাঁ তো হচ্ছে এই চিন্তা করে সে কি করলো, দুই হাতে দুইটা আদিম পাথর নিল, আদিম পাথর নিয়ে সে কি করলো, সারা দুপুর পর্যন্ত আশায় রইল যে সে ছায়া হরিণ আর প্রেমের কবিতা শুনবে, হ্যাঁ এজন্য আশায় বসতি গড়ে হচ্ছে সে রইল। দেন হচ্ছে কি হলো, মেঘ চলে আসলো, মেঘ বলে চৈত্রে যাব, এ কথা শোনার পরে তার তার হচ্ছে কি খুব খারাপ লাগলো, সে বিদীর্ণ দর্পণে মুখ দেখতে দেখতে রাত্রি শেষ করলেন। তো আহসান হাবিব ছায়া হরিণ একটা কাব্যগ্রন্থ, ছায়া হরিণ প্রেমের কবিতা হচ্ছে একটা কাব্যগ্রন্থ শুনবে বলে, দুই হাতে দুই আদিম পাথর একটা কাব্যগ্রন্থ, দুই হাতে দুই আদিম পাথর একটা কাব্যগ্রন্থ, সারা দুপুর একটা কাব্যগ্রন্থ, সারা দুপুর, আশায় বসতি গড়ে, এই যে আশায় বসতি একটা কাব্যগ্রন্থ, সারা দুপুর কি করলো, আশায় বসতি গড়লো, কিন্তু কি হলো, হঠাৎ মেঘ বলে চৈত্রে যাব একটা কাব্যগ্রন্থ। এ কথা শোনার পরে তিনি বিদীর্ণ দর্পণে মুখ দেখতে দেখতে, এই যে বিদীর্ণ দর্পণে মুখ একটা কাব্যগ্রন্থ দেখতে দেখতে রাত্রি শেষ করলো, রাত্রি শেষ একটা কাব্যগ্রন্থ। এই হচ্ছে আহসান হাবিবের কাব্যগ্রন্থগুলা ছন্দে ছন্দে মনে রাখার টেকনিক। এবার আসা হচ্ছে আমরা চলে যাব উপন্যাসে। উপন্যাস উপন্যাস আচ্ছা, উপন্যাস। আহসান হাবিব রানী খালের সাঁকো দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ অরণ্যে নীলিমায় জাফরানি রং পায়রা দেখল। এই লাইনটা মনে রাখলে আমরা আহসান হাবিবের উপন্যাসগুলো মনে রাখতে পারবো, যে আহসান হাবিব কি করলো, রানী খালের সাঁকো দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ অরণ্যে নীলিমায় জাফরানি রং দেখতে পেল। অরণ্যে নীলিমা একটা উপন্যাস,
অরণ্যে নীলিমা একটা উপন্যাস। কি দেখতে পেল? জাফরানি রং পায়রা দেখতে পেল। এই জাফরানি রং একটা উপন্যাস, পায়রা একটা উপন্যাস। এটা আহসান হাবিবের 1 2 3 4 চারটা উপন্যাস। চারটা উপন্যাস মনে রাখার একটা টেকনিক হলো কি, আহসান হাবিব রানী খালের সাঁকো দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কি করলো? হঠাৎ অরণ্যে নীলিমায়, অরণ্যে নীলিমায় কি, অরণ্য মানে কি বন, হ্যাঁ বনে হচ্ছে কি কি করলো সে? জাফরানি রং একটা পায়রা দেখতে পেলো। পায়রা মানে কি? কবুতর। তো জাফরানি রঙের একটা পায়রা দেখলো সে। তো এটা দিয়ে হচ্ছে আমরা চারটা উপন্যাস মনে রাখতে পারবো। একটা হচ্ছে রানী খালের সাঁকো, অরণ্যে নীলিমা, আর জাফরানি রং, পায়রা। এই চারটা উপন্যাস। এবার আসা হচ্ছে আহসান হাবিবের শিশুতোষ গ্রন্থ। ওনার হচ্ছে শিশুতোষ গ্রন্থগুলো মনে রাখার টেকনিক হচ্ছে, আহসান হাবিব ছুটির দিন দুপুরে কোনো উপায় না পেয়ে বৃষ্টির টাপুর টুপুর শব্দে নীরবে ছোটদের পাকিস্তান পড়তে শুরু করলো। আহসান হাবিব কি করলো? আহসান হাবিব ছুটির দিন দুপুরে কোনো উপায় না পেয়ে বৃষ্টির টাপুর টুপুর শব্দে নীরবে ছোটদের পাকিস্তান পড়তে লাগলো। এখানে হচ্ছে কি, ছুটির দিন দুপুরে একটা শিশুতোষ গ্রন্থ, বৃষ্টির টাপুর টুপুর মানে কি? এখানে বৃষ্টি পরে টাপুর টুপুর, এটা হবে হচ্ছে বৃষ্টি পরে টাপুর টুপুর, ছন্দ মেলানোর জন্য হচ্ছে এখানে লেখা হয়েছে বৃষ্টির টাপুর টুপুর। বৃষ্টি পরে টাপুর টুপুর একটা শিশুতোষ গ্রন্থ, মানে শিশুদের জন্য যে গ্রন্থগুলো উনি লিখে গিয়েছেন। আর নীরবে ছোটদের পাকিস্তান, ছোটদের পাকিস্তান হচ্ছে একটা শিশুতোষ গ্রন্থ। এই তিনটা শিশুতোষ গ্রন্থ হচ্ছে আহসান হাবিবের। ওকে, আজকে হচ্ছে এরপরে আর নাই, এ পর্যন্তই শেষ। আচ্ছা, তো আগামীকালকে তো ক্লাস নাই। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কিবার? শনি সোম বুধবার। বুধবারে তোমাদের সাথে সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে হচ্ছে আবার দেখা হবে। আর আজকে তোমাদের যারা যারা পরীক্ষাতে অংশগ্রহণ করছিলা, তোমাদের অ্যান্সার দেওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া বিভিন্ন কাজের কারণে হচ্ছে আমি করতে পারি না এটা। কিন্তু সমস্যা নেই, নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে আগামী কাল বা পরশু তোমাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দেবো আমি, হ্যাঁ সবাইকে অ্যান্সারগুলো দিয়ে দেবো। আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস থাকবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।